আসসালামু আলাইকুম এইচএসসি বেচ শিক্ষার্থীরা, কেমন আছো? সবাইকে আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীরা? কেমন আছো? আজকে ক্লাস টাইম একটু লেট হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আজকে ক্লাস টাইমটা একটু লেট হয়েছে। 6:05-এ আসার কথা ছিল, 6:50-এ আসার কথা ছিল, আমি 7:07-এ এসেছি, খুবই লেট করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি প্রথমেই। সবাই এখন বন্ধুদেরকে মেনশন দিয়ে ফেলো, তাড়াতাড়ি, খুব দেরি না করে মেনশন দিয়ে ফেলো। বলো যে অর্থনীতি আজকে ধামাকা একটা ক্লাস হবে, অর্থনীতি আজকে কি একটা ধামাকা ক্লাস হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। রাব্বি চৌধুরী বলেছেন আসসালামু আলাইকুম আপু। তারপরে হচ্ছে নূর বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, তোমাদেরকেও আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছো তোমরা? এটা বলো, কেমন আছো তোমরা? আর বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও, যেহেতু আজকের টাইমটা একটু লেট হয়েছে, অনেকেই বুঝতেছে না যে আমাদের ক্লাস হবে কি হবে না, তাই এই জন্য বলতেছি বন্ধুদেরকে একটু বারবার মেনশন, একটু শেয়ার দাও, তোমরাও একটু শিখো, প্লাস হচ্ছে যে বন্ধুদেরকেও একটু হেল্প করো, ঠিক আছে? আচ্ছা, আমার লাইভের জন্য অপেক্ষা করতেছিল রাবি, আমি এক্সট্রিমলি সরি আজকে তোমাদের সবাইকে জানাচ্ছি, আমার আজকে সরি, খুবই লেট হয়ে গেছে, খুবই লেট হয়ে গেছে। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আচ্ছা, বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও তাড়াতাড়ি। পারভিন আক্তার চলে এসেছে আমার ক্লাস, সে আমার 3টা ক্লাসই করেছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বলতেছি, ফাহিম আহমেদ, ইব্রাহিম ইসলাম, মিষ্টি হৃদয়, সবাইকে বলতেছি আসসালামু আলাইকুম। জান্নাত আফরিন বলেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আচ্ছা, আমি প্রথমেই বললাম যে দুঃখিত জানাচ্ছি, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে? একটু তাড়াতাড়ি মেনশন করে দাও, যেহেতু আজকে লেট করেছি আমি, তোমরা একটু আপুকে হেল্প করো, আজকে আপুকে একটু হেল্প করো, সবাই একটু মেনশন করো। আজকে তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস আছে, একদম ধামাকা। সবাই বলছিল না 3য় অধ্যায় থেকে সমস্যা, 3য় অধ্যায়ের সমস্যা আজকে সমাধান আমি করব। আজকের পর থেকে মনে হয় না 3য় অধ্যায়ে সমস্যা থাকবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু মেনশন করো, শেয়ার দাও প্লিজ, একটু শেয়ার দাও, মেনশন করো। আমার আজকে দেরি হলো কেন? আজকে আমার একটু লেট হয়ে গেছে, আমার হচ্ছে কারণ আছে, আমি বলবো, পরে বলবো, ঠিক আছে? এটার কারণটা আমি পরে বলবো কেন লেট হয়েছে, ঠিক আছে? ভালো নেই, টেনশন ও তোমার নেইমার কোপা আমেরিকা খেলবে না, এটার জন্য তোমরা ভালো নেই, আল্লাহ। আচ্ছা, কারা কোন টিম বলো তো একটু, আর্জেন্টিনা না ব্রাজিল? তোমাদের আপু কিন্তু আর্জেন্টিনার, বুঝছো? আমার সামনে নেইমারের কমেন্ট করতেছো, তোমাদের আপু কিন্তু আর্জেন্টিনার, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে ফেলো প্লিজ প্লিজ প্লিজ, আমার জন্য অন্তত হলেও মেনশন করে দাও, ঠিক আছে? নেইমার কোপা আমেরিকা খেলবে না, সেজন্য তার মন খারাপ, আল্লাহ। আমি আচ্ছা আর্জেন্টিনা লাভার, আমি তোমার ক্লাস 10 মিনিট ধরে বসে আছি। ও আচ্ছা, আমার জন্য 10 মিনিট জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি আবারও বলতেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি তোমাদের ক্লাস লেট করার জন্য। আর এমন হবে না, যাও, কথা দিলাম। ফ্রম চাঁদপুর থেকে, আমার শহর থেকে দেখতেছে, আমার প্রাণের শহর চাঁদপুরকে আমি বলি আমার প্রাণের শহর, ঠিক আছে? আর্জেন্টিনা, পারভিন আক্তার আর্জেন্টিনা, সেম। তাহলে তোর সাথে আমার একটা হাই ফাইভ, হ্যাঁ, অনলাইন হাই ফাইভ পারভিন আক্তার, ঠিক আছে? ওকে। অনেকেই আর্জেন্টিনার ব্রাজিল বলতেছে। আচ্ছা, আমাদের এখন কি শুরু করা দরকার না? আর্জেন্টিনার ব্রাজিল তো হয়েছে, এখন একটু ক্লাসে মনোযোগ আসা উচিত। আজকে কিন্তু ধামাকা ক্লাস হবে, আমি বারবারই বলতেছি, সিকিউ এমসিকিউর বিস্তারিত আলোচনা। সবাই বলছিল যে আপু প্লিজ 3য় অধ্যায়টা আমাকে পড়াও, 2য় অধ্যায়টাও পারি, 1ম অধ্যায়টাও পারি, 3য় অধ্যায়টা আমি, অনেকেই বলতেছিল যে আমি পারতেছি না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তাদের জন্য হচ্ছে এই যে সিকিউ আর এমসিকিউ যাবতীয় আলোচনা, কি যাবতীয় যত রকমের এমসিকিউ আমার মনে হয় হওয়ার কথা, ওগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, এখানে 25 ব্যাচেরও স্টুডেন্ট আছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস শুরু করি। মিষ্টি বলে দিয়েছে ক্লাস শুরু করতে। আচ্ছা হ্যাঁ, আমি ক্লাস শুরু করি। ওকে আচ্ছা, এখন হচ্ছে প্রথম ক্লাসের প্রথম স্লাইডটা কি আমরা একটু দেখি। প্রথম একটা এমসিকিউ, কি প্রথম একটা এমসিকিউ কি বলেছে দেখো, একটু একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো, ঠিক আছে। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? তোমরা কি এটার অ্যান্সার পারবা? তোমরা কি এটার অ্যান্সার পারবা? একটু আমাকে বলো, আপুকে জানাও যে হ্যাঁ আপু আমি কনফিডেন্স, আমি এটার অ্যান্সার পারবো। উৎপাদন তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রথম টপিকটাই ছিল উৎপাদন। সো অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় আমাকে একটু বলো। আচ্ছা হ্যাঁ, অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় আমাকে একটু বলো। হ্যাঁ, অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে দেখতেছি। আলামিন ইসলাম, জাহিদ হাসান, তারপর হচ্ছে অনেকেই সঠিক অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় নতুন উপযোগ সৃষ্টি করা। ভেরি গুড, ঠিক আছে। অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায়? নতুন উপযোগ সৃষ্টি করা। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা ব্যাখ্যা দেখব। কি এখন হচ্ছে আমরা এই ব্যাখ্যাটা দেখব, ঠিক আছে। এই ব্যাখ্যাটা আসলে কি? সাধারণত উৎপাদন বলতে কি বোঝায়? দেখো, উৎপাদন বলতে কোনো কিছুকে সৃষ্টি করাকে বোঝায়। কোনো কিছুকে কি সৃষ্টি করাকে বোঝায়। আমি হচ্ছে হলুদ কালার ইউজ করি, ঠিক আছে। উৎপাদন বলতে কি কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে কি বোঝায়? অর্থনীতিতে কি বোঝায় একটু বলো তো। অর্থনীতিতে কি বোঝায়? অর্থনীতি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে উৎপাদন কিন্তু ব্যাপক অর্থে, কিন্তু যখন আমরা সাধারণত বলতে যাব উৎপাদন বলতে কি বুঝো, তখন কি নতুন কিছু তৈরি করাকে, সৃষ্টি করাকে, নির্মাণ করাকে, এইটাই কি উৎপাদন বলে। ওকে, ঠিক আছে। আচ্ছা ভেরি গুড, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, সবাইকে আমার পক্ষ থেকে ভেরি ভেরি গুড। এখন একটু ব্যাখ্যা করি, যারা পারো নাই তাদের জন্য আমাদের একটু করতে হবে না ব্যাখ্যাটা। তোমরাও দেখবা যে এই ব্যাখ্যাটা পড়লে তোমাদের এই টপিক, মানে এরকম এই প্রশ্নের মতন যাবতীয় যত প্রশ্ন আসে কোনো প্রশ্নেই সমস্যা হবে না, ঠিক আছে। কোনো প্রশ্নেই সমস্যা হবে না। আচ্ছা দেখো, দেখো কি মানুষ নতুন কিছু সৃষ্টি করতে কি পারে না? আমরা কি নতুন কিছু সৃষ্টি করতে পারি? আমরা কি আদৌ পারি নতুন কিছু সৃষ্টি করতে? অবশ্যই না। অবশ্যই কি না, আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি না। আচ্ছা এখন দেখো কি করতে পারি, শুধু প্রকৃতি প্রদত্ত বস্তুকে অবস্থান পরিবর্তন বা স্থানান্তর করতে পারি। ধরো কিছুকে আমরা কি স্থানান্তর টানান্তর করে, কিছু যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ মাইনাস কিছু একটা করে আমরা কি করছি, উৎপাদন করতে পারি। কি উৎপাদন করতে পারি। তো আমরা বুঝতে পারছি আমরা কি করতে পারি, আমরা কোনো কিছু নতুন কিছু সৃষ্টি করতে পারি না। নতুন কোনো কিছু সৃষ্টি করতে কি আমরা পারি না। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে দেখো ঠিক আছে। এখন দেখো উৎপাদন নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, এটাই অর্থনীতিতে উৎপাদন হিসেবে গণ্য করা হয়। তাহলে কি বুঝতে পেরেছি, নতুন উপযোগ সৃষ্টি অর্থনীতিতে এটাই উৎপাদন, নতুন কিছু সৃষ্টি করা। বুঝছো, একদম পুরাটা পিওর হবে না। পিওর কেন হবে না? কারণ আমরা মানুষ, আমরা কোনো কিছুই সৃষ্টি করতে ফুললি পারবো না, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এখন আরেকটা এক্সাম্পল দিলে আমরা এখন বুঝতে পারবো। এক্সাম্পলটা কি দেখো, এক্সাম্পলটা দেখা যাচ্ছে যে দেখো আটা, ময়দা, লবণ, পানি ব্যবহার করে কি আমরা রুটি বানাই। কেউ কেউ কি রুটি বানাইতে পারো? আমাকে একটু বলো তো। হ্যাঁ আমি রুটি বানাইতে পারি। রুটি আমার সব সময় এরকম গোল হয়, রুটি আমার সব সময় এরকম গোল হয়। কার কার রুটি বানাইতে পারো আমাকে একটু বলো তো। রুটি বানাইতে পারো কার কার? তো এই যখন যখন রুটি বানাবা, এটাই কি নতুন কিছু তুমি সৃষ্টি করছো, উৎপাদন করছো। রুটি বানানোটাই হচ্ছে কি উৎপাদন। ওকে এই তো উৎপাদন কোনটা, এই যে রুটি বানানোটাই হচ্ছে উৎপাদন। ওকে রুটি বানানোটাই হচ্ছে কি উৎপাদন। ওকে হ্যাঁ পারি, মাশাআল্লাহ। আচ্ছা পারি, অনেক গোল হয় আপু। মিষ্টি বলতেছে তার মিষ্টির মতনই গোল হয়। মিষ্টি কি বলতেছে, তার মিষ্টির মতনই সে গোল হতে পারে। ইয়াসিন আয়শা বলেছে আমিও পারি, কিন্তু তোমাদের আপু কিন্তু পারে না। তোমাদের আপু কিন্তু রুটি বানাতে পারে না, ঠিক আছে। ওকে আচ্ছা ছেঁকতে পারি, হ্যাঁ ছেঁকতে পারি, এটা বলছে বানাইতে পারি না কিন্তু ছেঁকতে পারি। আচ্ছা
আচ্ছা হ্যাঁ, চাঁদপুরে কোথায় থাকো? যে বললো যে আবির, বলতেছো চাঁদপুর আসলে চাঁদপুরে কোথায় থাকো? আমি হচ্ছে চাঁদপুর সদরের মধ্যে থাকি, আমি কিন্তু চাঁদপুর সদরে, ঠিক আছে। আচ্ছা আসো, তাহলে আমরা কি বুঝতে পারছি যে রুটিটা আসলে কি? এই যে রুটিটা, রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য, দ্রব্য নতুন কি একটা দ্রব্য, আর রুটি খেয়ে আমরা কি ক্ষুধা নিবারণ করি। আর এই যে আমরা নতুন কিছু যে সৃষ্টি করছি, এই রুটিটাই হচ্ছে কি উৎপাদন। আচ্ছা এই রুটিনটা হচ্ছে কি একটা উৎপাদন। ওকে, বুঝতে পারছো তো রুটিটা কি? রুটিটা হচ্ছে উৎপাদন। ওকে ক্লিয়ার? এই প্রশ্নতে আর কোনো সমস্যা আছে কারোর? সবাই কিন্তু বন্ধুদেরকে মেনশন করতেছেন না, আমি কিন্তু এটা বুঝতেছি না। আচ্ছা সবাই কিন্তু আমার হাসিটার জন্য অন্তত মেনশন করেন, সবাই যে বলতেছে হাসি সুন্দর, হাসির জন্য অন্তত মেনশন করেন। আচ্ছা ওকে আমরা পরেরটাতে যাই, এটা তো বুঝছো। আচ্ছা ওকে আমরা এখন পরেরটাতে যাই। ওকে আচ্ছা ওকে, আচ্ছা এখন দেখো কি একটা আসছে, কি কঠিন কি একটা প্রশ্ন, প্রশ্নটা কি অনেক কঠিন? দেখো তো প্রশ্নটা কি, জি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধুদেরকে মেনশন করা লাগবে, বন্ধুদেরকে মেনশন, একটা প্রশ্ন করব সাথে সাথে আরেকটা বন্ধুকে জানিয়ে দিব, বুঝছো? এই জানানোটার মাধ্যমে কি তোমারও হেল্প হবে, তোমার বন্ধুরও হেল্প করবে, ঠিক আছে। আগে কি করতে হবে, আমাদের মানুষকে হেল্প করাটা উচিত, তাই না? বলো, নিজেও তো শুধু পড়লে হবে, সবাইকে একটু হেল্প করো, যেহেতু এটা ফ্রি ক্লাস, সবাই দেখতে পাচ্ছ, সো তোমরা হচ্ছে হেল্প করো। ওকে আচ্ছা নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা একটু একটু আবার ঢুকে আবার জয়েন করো তো, দেখো হয় কি না, অথবা তুমি একটু ওয়াইফাই ইউজ করলে রাউটারের আশেপাশে থাকো, বুঝছো? আচ্ছা ওকে, সদরেই থাকো। আচ্ছা হাসান আলীর মাঠের কাছে, আল্লাহ আমি আরো কাছাকাছি, তোমার কাছাকাছি আমি থাকি। আচ্ছা আবির আমি তোমার কাছাকাছি কিন্তু থাকি। আচ্ছা ওকে, আচ্ছা এখন এই প্রশ্নটার অ্যান্সার দাও তো একটু সবাই। আচ্ছা এই প্রশ্নটার একটু অ্যানসার দাও আমাকে, আমাকে একটু জানাও, এই প্রশ্নটার অ্যানসারটা আমাকে একটু জানাও। প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কত হবে? মোট উৎপাদন কত হবে? প্রান্তিক উৎপাদন শূন্য হলে মারিয়া ইসলাম জান্নাত ও সঠিক অ্যানসার দিয়েছে কি সর্বোচ্চ হবে, কি সর্বোচ্চ হবে, ঠিক আছে। আচ্ছা এখন কিভাবে হবে এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে না, এটা তো অনেকেই পারছো যে সর্বোচ্চ হবে, কিন্তু তোমরা যারা পারো নাই তাদেরকেও তো শিখতে হবে, যারা পারো নাই তাদেরকেও কি শিখতে হবে। তো শেখার জন্য আমি বলি প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কি হবে? সর্বোচ্চ হবে। আচ্ছা এখন আমরা দেখব কিভাবে হবে। আচ্ছা এখন আসো, এই সাইডে কি একটা গ্রাফ, একটা চার্ট আছে, দেখো চার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি উৎপাদন এর শ্রম মানে এল, এল দেওয়া আছে, এল মানে লেবার, লেবার মানে কি শ্রম, এই যে শ্রম গুলো আছে, প্লাস হচ্ছে মোট উৎপাদন টোটাল প্রোডাকশন, কি টোটাল প্রোডাকশন। আচ্ছা গড় উৎপাদন দেওয়া আছে, এই সাইডে দেওয়া আছে প্রান্তিক উৎপাদন। এখন কি বলেছে, প্রান্তিক উৎপাদন, প্রান্তিক উৎপাদন কি, প্রান্তিক উৎপাদন হচ্ছে শূন্য হলে, কি শূন্য হলে, এখানে দেখো তো যে প্রান্তিক উৎপাদন শূন্য কোথায় আছে, অবশ্যই এই সাইডে আছে, এই সাইডে শূন্য আছে, এই সাইডে শূন্য আছে না, তো এই শূন্য যখন থাকে তখন মোট উৎপাদন কত দেখো তো, তখন মোট উৎপাদন 40 সর্বোচ্চ। তো আমরা কি গ্রাফের মাধ্যমেই বুঝতেছি প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন কি সর্বোচ্চ হয়, কি সর্বোচ্চ হয়। শাওন বলেছে আপু কেমন আছো? হ্যাঁ আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, ও কিন্তু আমাদের জিএসটি ব্যাচের স্টুডেন্ট, সবাই ইতিমধ্যে মনে জেনে গেছো। শাওন তোমাদের যে জুনিয়র আছে তাদেরকে এইটা মেনশন দিয়ে শেয়ার দিয়ে বলে দাও যে একটা অর্থনীতির ধামাকা ক্লাস হচ্ছে আজকে, কিন্তু আসলেই একটা ধামাকা ক্লাস। ওকে সবকিছু কিন্তু গুছানো আছে আজকের ক্লাসে, আজকের ক্লাস যে করবে সেই ক্লাস কিন্তু তৃতীয় অধ্যায়, যে তৃতীয় অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। 3 নম্বর অধ্যায় থেকে অন্তত 2টি প্রশ্ন আসে, অন্তত 2টি। আমি কি বলেছি, আমি তোমাদেরকে বলতে পারবো, চ্যালেঞ্জ দিতে পারবো যে তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে। এইটা মোস্ট ডিমান্ডেবল একটা হচ্ছে আমাদের অধ্যায়, ঠিক আছে। ওকে আরিয়ান শুভ সুয়া বলেছে যে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ক্লাসে মনোযোগ দাও, ঠিক আছে। আচ্ছা আমরা প্রশ্নে আসি যে কি বলেছে,
প্রান্তিক উৎপাদন কি শূন্য হলে মোট উৎপাদন কি হবে সর্বোচ্চ হবে ঠিক আছে এখন আমরা পুরো চারটা বুঝবো এই চার্টে কিন্তু শুধু একটি প্রশ্ন না এখানে অন্তত 6 থেকে 7টা প্রশ্ন করা যাবে 6 থেকে 7টা প্রশ্ন এই চার্ট থেকে করা যাবে ওকে এখন দেখো কিভাবে করা যাবে ওকে আচ্ছা এখন দেখো কিভাবে করা যাবে দেখো দেখো শূন্য একক প্রথমটা কি শূন্য একক এখন দেখো প্রথমে 6 তারপরেও 6 এখন দেখো তারপরে 6 থেকে 16 মানে একটু বাড়তেছে ওকে 16 এখন যখন গড় উৎপাদন মানে কি এটাকে ভাগ করব কত দ্বারা এই যে এটা ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কি গড় উৎপাদন ওকে আচ্ছা এখন গড় উৎপাদন হচ্ছে 8 আর প্রান্তিক উৎপাদন হয়েছে কি 10 তো এই যে প্রথম স্তরে প্রথম যে স্তরটা এই যে এতটুকু কিন্তু প্রথম স্তর এই প্রথম স্তরে এমপি আর হচ্ছে এপি কিরকম হবে বলতেও পারে প্রথম স্তরে এমপি আর এপি কিরকম হবে প্রথম স্তরে এমপি বড় হবে আর হচ্ছে এপি ছোট হবে মানে কি মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন বড় হবে গড় উৎপাদন ছোট হবে প্রথম স্তরে কি হবে প্রান্তিক উৎপাদন বড় হবে আর গড় উৎপাদন ছোট হবে ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমি বলি যে গড় উৎপাদন কি হবে ছোট হবে দেখো প্রান্তিক উৎপাদন কত প্রান্তিক উৎপাদন 10 আর গড় উৎপাদন কি 8 তো 10 বড় নাকি 8 বড় কোনটা বড় তো কি এমপি হচ্ছে বড় আর হচ্ছে এপি থেকে ওকে আমি এটা মুছে ফেলি তাহলে আরো ক্লিয়ার হবে দেখো ক্লিয়ারটা কিভাবে হবে দেখো যে কিভাবে হবে যে এমপি হচ্ছে কি 10 আর এপি হচ্ছে 8 তো এমপি থেকে কি এপি বড় তো কোন স্তরে এমপি বড় আর এপি বড় প্রথম স্তরে কি 1 নাম্বার স্তরে ঠিক আছে 1 নাম্বার স্তরে ওকে প্রথম স্তরে এই যে এমপি বড় আর এপি ছোট মানে হচ্ছে এমপি বড় এপি ছোট মানে প্রান্তিক যে উৎপাদন সেটা বড় আর গড় উৎপাদন সেটা হচ্ছে ছোট ক্লিয়ার আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ওকে অনেকে বলেছে যে আপুর ক্লাস মনোযোগ দিয়ে করলে আরো অনেক কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা এই যে হৃদয় বলেছে শাওন তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমি আবারও তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি গুচ্ছের জন্য ঠিক আছে আচ্ছা ওকে আসো এখন যে চাঁদপুর আসবেন আপু হ্যাঁ অবশ্যই আসবো ঈদে আসা হবে আমার ঈদে আসা হবে ওকে আচ্ছা ঠিক আছে ওকে এখন দেখো প্রান্তিক উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন সর্বোচ্চ আর প্রথম স্তরে এমপি আর এপি বড় ঠিক আছে এমপি থেকে এপি ছোট ওকে ক্লিয়ার আশা করি ক্লিয়ার এখন দেখো কখন হচ্ছে যে এখানে হচ্ছে কখন হচ্ছে যে এমপি আর এপি সমান হবে ঠিক আছে এটা হচ্ছে নিচে হবে একটু নিচে এই যে 4 নাম্বার পর্যন্ত হচ্ছে প্রথম স্তর এই 4 নাম্বার পর্যন্ত হচ্ছে কি প্রথম স্তর ওকে এই যে এখন দেখো প্রথম স্তরের সর্বশেষে মানে প্রথম স্তর তো প্রথম দিকে শুরু হবে একদম সর্বশেষে এক জায়গায় দেখো এমপি আর এপি সমান দেখো 9 আর 9 এখানেও 9 তো প্রথম দিকে এটা হচ্ছে এটা আর দ্বিতীয় দিকে কি হবে দ্বিতীয় দিকে হচ্ছে এমপি ইকুয়াল টু এপি এটা কিন্তু প্রথম স্তরের মধ্যেই আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে আসো তাহলে হচ্ছে এমপি হচ্ছে কি এপি থেকে বড় আর এমপি ইকুয়াল টু এপি এটা কি প্রথম স্তরের মধ্যেই অবস্থান করছে আমি কিন্তু বারবার বলতেছি বন্ধুদেরকে মেনশন দিতে হবে কি বন্ধুদেরকে মেনশন দিতে হবে বন্ধুদেরকে জানাতে হবে এখানে একটা ধামাকা ক্লাস চলতেছে প্লাস এই যে একটা এমসিকিউ থেকে আমরা কয়টা এমসিকিউ শিখবো আজকে দেখো প্রথম কি কর একটা এমসিকিউ আমরা শিখলাম কিন্তু এটার ব্যাখ্যার সাথে আমরা অনেকগুলো এমসিকিউ শিখতে পারি ধরো এটা আসতেও পারে প্রথম স্তরে এমপি আর এপি কি হয় প্রথম স্তরে
স্তরের প্রথম দিকে প্রান্তিক উৎপাদন বড় হয় গড় উৎপাদন থেকে, কিন্তু প্রথম স্তরের শেষের দিকে এমপি ইকুয়াল টু এপি হবে। কখন? প্রান্তিক উৎপাদনও সমান হবে এবং সাথে সাথে হচ্ছে গড় উৎপাদনও সমান হবে। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন দেখো কি আর পরেরটা দেখো। প্রথম স্তর কিন্তু শেষ, প্রথম স্তর শেষ, এখন হচ্ছে পঞ্চম স্তর। পঞ্চম স্তরে কি হবে, মানে পঞ্চম মানে 50 যে উৎপাদন ওইটা হচ্ছে এখান থেকে হচ্ছে দ্বিতীয় স্তর শুরু। দ্বিতীয় স্তর কি শুরু, দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরে কি টিপি সর্বোচ্চ, টিপি কি সর্বোচ্চ, আর এপি আগের থেকে কমে গেছে, ডাউন ডাউন করতেছে কিন্তু কমে যাচ্ছে। আবার এদিকে কি এটাও কমে যাচ্ছে। কিন্তু যখন এই যে মোট উৎপাদন সর্বোচ্চ হয় তখন কি হবে, এই যে প্রান্তিক উৎপাদন শূন্য হবে। এখানে তা লেখা আছে, দেখো এখানে তা লেখা আছে, ভালো মতন দেখো, এখানেও একটা এমসিকিউ আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, আরেকটা কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। হ্যাঁ ক্লিয়ার, করিম বলেছি ক্লিয়ার। আচ্ছা আমি বলি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে প্রান্তিক উৎপাদন কি ঋণাত্মক হতে পারে, প্রান্তিক উৎপাদন কি ঋণাত্মক হতে পারে, এটা কিন্তু আসতে পারে। প্রান্তিক উৎপাদন কি ঋণাত্মক হতে পারে, এটা কিভাবে অঙ্কন করব, এটা খুব ইজি অঙ্কন করা, আমি তাও তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে অঙ্কন করতে হবে। ওকে আচ্ছা এখন দেখো এটাতে মনোযোগ দাও যে এমপি কি ঋণাত্মক হতে পারে, মার্জিনাল প্রোডাকশন কি ঋণাত্মক হতে পারে, প্রান্তিক উৎপাদন কি ঋণাত্মক হতে পারে। আমি কিন্তু তিনটার নাম বলে ফেলেছি, এমপি, মার্জিনাল কস্ট, মার্জিনাল প্রোডাকশন, আরেকটা হচ্ছে যে প্রান্তিক উৎপাদন। এটা কি ঋণাত্মক হতে পারে? জি পারে, ভেরি গুড, জি পারে। এই যে দেখো ঋণাত্মক হচ্ছে প্রমাণ। এখন দেখো কিভাবে ঋণাত্মক হয়, আমি তোমাকে বলি, ধরো তুমি হচ্ছে এখন কি আম খেতে ইচ্ছা করে না, কাঁচা আম খেতে, ধরো তোমাকে আমি 5টা কাঁচা আম দিলাম, ঠিক আছে। এখন তোমার তখন এতটা ইয়া লাগতেছে যে আমার খুব, বলে না যে আমার খুব এখন খেতে ইচ্ছা করতেছে, তখন ওই টাইমটাতে এত বেশি খেতে ইচ্ছা করতেছে, তখন তুমি সাথে সাথে 3টা কাঁচা আম খেয়ে ফেললা। ওকে, তারপরে তোমার খেতে একটু কম ইচ্ছা করতেছে, যেহেতু তোমার খাওয়া হয়ে গিয়েছে আর একটু কম খেতে ইচ্ছা করেছে, তারপরে আমার থেকে তুমি আরো 2টা নিলা, 5টা কিন্তু কমপ্লিট, 5টা খাওয়া কমপ্লিট। এখন বললা যে আমি আর কাঁচা আম খাবো না, কি বললা, আমি আর কাঁচা আম খাবো না, ঠিক আছে, আমি আর কাঁচা আম খাবো না, কিন্তু তাও আমি জোর করে খাওয়াইলাম। খাওয়ানোর পর যে একটা বদহজম হবে, উফ ভাল লাগতেছে না, আমটার টেস্টটাই চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটাই হচ্ছে নেগেটিভ, আর এই জিনিসটাই হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, প্রান্তিক উৎপাদনটাই এটা, যে জিনিসটা অতিরিক্ত করতে গেলে, অতিরিক্ত করতে করতে যখন যেটা বদহজম হবে, তখনই জিনিসটা হয়ে যায় প্রান্তিক, তখনই জিনিসটা হয়ে যায় কি প্রান্তিক। সো এটাই হচ্ছে ঋণাত্মকের কারণ। ক্লিয়ার? আচ্ছা এটা কি ঋণাত্মকের কারণ। ওকে আচ্ছা ওকে, এখন দেখো যে ঋণাত্মক যখন হবে তখন কিন্তু ওই স্তরটা, এটা তৃতীয় স্তর হবে, এটা তৃতীয় স্তর, এটা তৃতীয় স্তর হবে। ওকে, সর্বশেষের স্তরটাকে কিন্তু তৃতীয় স্তর, 3টা স্তর, প্রথম যে 4টা স্তর 0 থেকে 4 পর্যন্ত ওটা হচ্ছে প্রথম স্তর, তারপরেরটা যখন শূন্য হয়ে যাবে, মানে হচ্ছে প্রান্তিক উৎপাদন শূন্য, এটা কিন্তু দ্বিতীয় স্তর। এই যে প্রান্তিক উৎপাদন শূন্য, এটা কিন্তু দ্বিতীয় স্তর। এই স্তর কিন্তু ক্লিয়ার করতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে এবং সিকিউ আসবে, এমসিকিউ কিন্তু আসবে এবং সিকিউ কিন্তু আসবে। ক্লিয়ার? আচ্ছা, প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হতে পারে, এটা কিন্তু আমরা ক্লিয়ার করছি, একটা উদাহরণও দেওয়া হয়েছে। ক্লিয়ার? প্লাস এটাও আসতে পারে কোন স্তরে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, কোন স্তরে? আপু আমার অর্থনীতি খুব ফেভারিট সাবজেক্ট, আমারও একটা ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে, ওকে আচ্ছা, তো এটাই আমি বলতেছি যে প্রান্তিক উৎপাদন কি ঋণাত্মক হতে পারে কোন স্তরে, তখন তোমরা কি বলবা? আচ্ছা তখন তোমরা কি বলবা? তখন বলবা যে তৃতীয় স্তরে। কোন স্তরে? 3 নাম্বার স্তরে। কি বলবা?
3 নাম্বার স্তরে, ঠিক আছে? ওকে, আবার বলতেছি বন্ধুদেরকে মেনশন দাও, শেয়ার দাও, অন্তত আমার জন্য দাও। আজকে এই ক্লাসটা যেন একটা ধামাকা ক্লাস করতে পারি, সবাই একসাথে মজা করে হই হুল্লোড় করে, ওই জন্য বন্ধুদেরকে একটা মেনশন প্লাস একটা শেয়ার দাও, ঠিক আছে? এখানে যতজন আছে ততজন যদি একটা করেও শেয়ার দাও তাহলেও কি অনেকগুলা মানুষ একসাথে আমরা দেখতে পারবো, একসাথে ক্লাসটা করতে পারবো। ওকে, আচ্ছা, ফাইজা রহমান বলেছে 3য় স্তর, ভেরি গুড। তোমাকে আপুর পক্ষ থেকে একটা ভেরি গুড আর একটা চকলেট। ওকে, একটা চকলেট। আচ্ছা, শেয়ার ডান, ভেরি গুড। সবাই একটু শেয়ার দেওয়ার পর বলবা যে শেয়ার ডান। তাদের জন্য মাঝে মাঝে একটু একটা গিফটেরও ব্যবস্থা করা দরকার, যারা শেয়ার দিবে তাদের জন্য কি একটা গিফটের ব্যবস্থা করা দরকার না? আপু 3য় স্তর একটু বুঝিয়ে বলেন। 3য় স্তরে আমি বলি, 3য় স্তরে হচ্ছে মোট উৎপাদন একটু কমতে থাকে আর প্রান্তিক উৎপাদন হচ্ছে মাইনাসে চলে যায়, মানে হচ্ছে ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে? আমি বললাম যে বদহজম যে হয়, যে একটা মানুষকে যদি অতিরিক্ত চাপাচাপি করা হয় ওই জিনিসটার প্রতি কি তিক্ততা এসে যায়, এই তিক্ততা জিনিসটাই হচ্ছে প্রান্তিক উৎপাদনের 3য় স্তর, তখনই সেটা কি হয়, মাইনাসে হয়। ক্লিয়ার হয়েছো? আসিফ পারভেজ ক্লিয়ার হয়েছো? আসিফ পারভেজ কেউ নাই? হ্যাঁ, মেসেঞ্জার চেক করলেই বোঝা যাবে কেউ নাই নাকি। বলেছে কোনো বন্ধু নাই, মেসেঞ্জার চেক করলেই বুঝতে পারবো আসলেই তোমাদের বন্ধু আছে কি নাই। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন দেখো যে বুঝতে পারছো, তুমি যে কি জানি বললো আমাকে, কথাটা বললো যে আসিফ পারভেজ 3য় স্তর কি বুঝতে পেরেছো? জি, ক্লিয়ার। আচ্ছা, 3য় স্তরটা কি বুঝতে পেরেছো আসিফ পারভেজ? শেয়ার ডান, ভেরি গুড ফাইজা আলম, ভেরি ভেরি গুড। ওকে, আচ্ছা, এখন হচ্ছে পরের স্লাইড দেখো, এই যে জি আপু ক্লিয়ার। আচ্ছা, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো, মনোযোগ দাও সবাই একটু, এই কোশ্চেনটার একটু অ্যান্সার করো, এই কোশ্চেনটার একটু অ্যান্সার করো। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটার একটু অ্যান্সার করো। টিসি ক্রমহ্রাসমান হারে বাড়লে এমসি রেখা কেমন হয়? টিসি মানে কি? টিসি মানে হচ্ছে টোটাল কস্ট আর এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। ওকে, শেয়ার ডান, ভেরি গুড আলী, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, খ, ডান দিকে নিম্নগামী। আচ্ছা, এটা এখন ক্লিয়ার করব আমরা আজকে, ঠিক আছে? এখন আমরা চিত্রের মাধ্যমে এটা ক্লিয়ার করব। ওকে, কিসের মাধ্যমে আমরা ক্লিয়ার করব? আজকে আমরা চিত্রের মাধ্যমে এটা ক্লিয়ার করব। ওকে, আর আমি বুঝতেছি না, শেয়ার এখনো কিন্তু সবাই দিচ্ছ না, আজকে ক্লাসের কিন্তু শেয়ার হচ্ছে না, শেয়ার কিন্তু হচ্ছে না। ওকে, শেয়ার কিন্তু হচ্ছে না। ওকে, আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে এমসি রেখা, এটা কি এমসি রেখা? ওকে, আর এটা হচ্ছে টিসি রেখা। ওকে, এটা হচ্ছে টিসি রেখা। ওকে, এখন দেখো, ক্রমহ্রাসমান হারে বাড়লে, এই যে দেখো, এটা কিন্তু ক্রমহ্রাসমান হারে বাড়তেছে টিসি রেখাটা, দেখো টিসি রেখা ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, তখন এমসি রেখা কেমন হয়? তখন এটা কি নিচের দিকে যাচ্ছে না? এমসি রেখাটা নিচের দিকে যাচ্ছে না? ঠিক নিচের দিকে যাওয়াটা মানে কি, ডান দিকে নিম্নগামী, বাম থেকে ডান দিকে নিম্নগামী। ক্লিয়ার? শেয়ার ডান। আচ্ছা, আকাশ শেয়ার ডান বলেছে। আচ্ছা, আমার পুরো গ্রুপ নাই, একজন একা আমি ইকোনমিক্স, সো এটা হচ্ছে সমস্যা নাই, প্যারা নাই, তুমি বেশি নাম্বার পাবা তোমার ফ্রেন্ড সার্কেলের থেকে। কে বলেছে কথাটা? শেখ মিনহাজুলকে আমি বলতেছি তুমি ইকোনমিক্সে হাইস্ট পাবা, তুমি ইকোনমিক্সে তোমাদের ফ্রেন্ডে যে নাম্বার, যত নাম্বার হবে সমাজ যেগুলো সাবজেক্ট যে নাম্বারটা হবে না, ইকোনমিক্সে তুমি বেশি পাবা, অন্তত তুমি হচ্ছে 180 অন্তত পাবা, তুমি যদি মনোযোগ দাও। আমি বললাম 180 অন্তত পাবা, অথবা 170। ওকে, 170। আচ্ছা, ওকে, এখন দেখো মার্জিনাল কস্ট, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট। রিফাত মর্নল, ভেরি গুড, অ্যানসারটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এমসি রেখাটা কিরকম, দেখো এমসি রেখা নিচের দিকে যাচ্ছে না, এই যে টিসি রেখা ক্রমহ্রাসমান হারে যখন বাড়লো তখন এমসি রেখা কি নিচের দিকে যাচ্ছে। এখন দেখো এমসি রেখা নিচের দিকে যাচ্ছে, দেখো এই যে ডান দিকে নিম্নগামী। ওকে, এখন দেখো মোট খরচ মানে কি,
মোট খরচ মানে কি টোটাল কস্ট টিসি, এখানে কিন্তু টিসি বোঝাচ্ছে। ওকে, এটা যখন ক্রমবর্ধমান হারে বাড়তেছে, কি ক্রমবর্ধমান হারে যখন বাড়তেছে তখন এমসি রেখা, এই যে তখন এই যে এমসি রেখা, এই যে এমসি রেখাটা কি তখন ডান দিকে ঊর্ধ্বগামী। সো এটা যদি বলে একটা কোশ্চেন আসতে পারে ক্রমহ্রাসমান না দিয়ে যদি ক্রমবর্ধমান দেয়, ক্রমবর্ধমান দেয় তখন কিন্তু নিম্নগামী হবে না, তখন কিন্তু ঊর্ধ্বগামী হবে। কি হবে? ঊর্ধ্বগামী। ঠিক আছে, তখন কিন্তু ঊর্ধ্বগামী হবে। চা খাওয়ালে হচ্ছে ইয়ে শেয়ার দিব। আচ্ছা, আমি আমার সাথে যদি দেখা হয় তোমাদের, তাহলে যে দেখা করবে তাদেরকে একটা করে চা খাওয়াবো, যাও খাওয়াবো, যাও। ওকে, চা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো। আচ্ছা এখন দেখো যে মোট খরচ ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক খরচ কখন কখন নিম্নগামী হয়? যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে। আর ক্রমবর্ধমান হারে যখন বাড়ে তখন কিন্তু ঊর্ধ্বগামী। এমন ঊর্ধ্বগামী হয়, কি ঊর্ধ্বগামী হয়। আর এমসি রেখাটা তখন কি হবে? এই যে এরকম ইউর মতন হবে, ইউর মতন। ওকে, ইউর মতন হবে। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার হইছো? ম্যাম আপনার কি বিয়ে হয়ে গিয়েছে? না, আমি আনমেরিড। আচ্ছা, ক্রমবর্ধমান মানে কি? আচ্ছা ঠিক আছে, ক্রমবর্ধমানটা কি আসলে? ক্রমবর্ধমানটা হচ্ছে অতিরিক্ত বাড়া। ধরো 2 থেকে 5, ঠিক আছে, 5 থেকে হচ্ছে ধরো 2 থেকে 5, 5 থেকে হলো 10, 10 থেকে হলো 15, ধরো 15 না, 10 থেকে হলো হচ্ছে বললাম 18। ওকে, এখন দেখো 2 থেকে 5 কত বাড়ছে? 3। আবার হচ্ছে 5 থেকে 10 কত বাড়ছে? দেখো 5। তারপরে 10 থেকে 18 কত বাড়ছে? 18 থেকে কত বাড়ছে? দেখো 18, 10, এখানে হচ্ছে 8। তো দেখো 3, 5, 8 খুব বেশি বাড়তেছে না? এটাই হচ্ছে ক্রমবর্ধমান। বুঝছো? একটার সাথে একটার যদি গ্যাপ বেশি হয়, একটার সাথে একটার গ্যাপ যদি বেশি হয়, ক্রমবর্ধমানটা হচ্ছে আমি বলি দেখো 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে হচ্ছে 18। দেখো এটা যদি এটার ব্যবধান করি তাহলে 3, আর এটার ব্যবধান করলে তাহলে 5, এটার ব্যবধান করলে কত হয়? 8। তো এটা অনেক বেশি বাড়তেছে না? এটাই হচ্ছে ক্রমবর্ধমান। ঠিক আছে, আর ক্রমবর্ধমান তখন এটা একটু কম হবে। ওকে, কম ডিসটেন্স হবে। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে অনেকই। আচ্ছা, এখন কিন্তু শেয়ার দিচ্ছ না, মেনশন দিচ্ছ না, আমি কি করব এখন বলো? আসসালামু আলাইকুম আপু, শামিম বলেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা এখন ক্লিয়ার হয়েছে না? এখান থেকে প্রশ্ন আসলে কি পারবা? এখান থেকে কি প্রশ্ন আসলে কি পারবা? সুহাসিনী বলেছো অল ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে প্রশ্ন আসলে কি পারবা? ওকে আচ্ছা, ওকে, এখন দেখো এই প্রশ্নটার অ্যান্সার দাও। দেখো এই প্রশ্নটার অ্যান্সার দাও সবাই একটু, প্লিজ সবাই একটু এই প্রশ্নটার অ্যান্সার দাও। আচ্ছা দেখো, আচ্ছা এই প্রশ্নের একটু অ্যান্সার দাও। তারপরে রহমান বলেছে আপু আপনার ক্লাসগুলো আমাকে অনেক ফেভার করে। আচ্ছা, ফাইজা রহমান, জি আপু, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা ফাইজা, এখন তুমি এই প্রশ্নটার একটু অ্যান্সারটা দাও। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার দাও। ইয়েস পারবো। মিষ্টি হৃদয় বলেছে ইয়েস পারবো, থ্যাংক ইউ মিষ্টি। আচ্ছা ওকে, পারভিন তোমার তো মেসেজ দেখতেছি না। পারভিন, আচ্ছা কালকে অনেকেই ছিল, এরা আবার এখানেও আজকে ক্লাস করতেছে। এখানে অ্যান্সারটা কি বললো অনেকে? ভূমি হবে না, ভূমি হবে না। বলেছে উৎপাদনে উৎপাদিত উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদান কোন উৎপাদন কার্যে ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? গ। সি, ভেরি গুড মিষ্টি। যারা, তারপরে হচ্ছে যে তুষার, তুষার না, তুষার খ বলেছে। অন্তু, ও বলেছে গ। শিফাত বলেছে খ, গ। ভেরি গুড। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদের আপুর পক্ষ থেকে একটা চকলেট, এই যে চকলেট। ওকে আচ্ছা, এখন দেখো মূলধনটা আসলে কি। ধরো আমার বেতন হচ্ছে সাপোজ 10,000। কত হাজার? 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। এখন আমি হচ্ছে প্রতি মাসে আমি টাকা জমাতে জমাতে আমার সঞ্চয়, মানে জমাতে জমাতে আমি সঞ্চয় করেছি হচ্ছে যে 8,000 টাকা। এখন 8,000 টাকা কি আমি সঞ্চয় করছি? কি সঞ্চয় করছি?
এই 8,000 টাকা যদি আমি এই 8,000 টাকা যদি আমি এই 8,000 টাকা আমি যদি কোনো কিছুতে ইনভেস্ট করি, কোনো কিছুতে বিনিয়োগ করি, কোনো কিছুতে আমি দিয়ে দেই, যে 8,000 টাকা দিয়ে আমার হচ্ছে এখানে ইনভেস্ট করলাম, 8,000 টাকা দিলাম, আমি একটা ফল পাবো। কি? আমি একটা ফল পাবো, এই ফলের জন্য আমি 8,000 টাকা দিয়ে দিলাম। এই দেওয়াটাই হচ্ছে কি মূলধন। ওকে, এই দেওয়াটাই হচ্ছে কি ও আচ্ছা হাততালি। আচ্ছা, এই দেওয়াটাই হচ্ছে কি মূলধন। ওকে, আচ্ছা সুহাসিনী চকলেট কই বলছো? আপুর সাথে দেখা করো, তখন চকলেট পাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এখন আসো, এই এটা মানে কি মূলধন। ওকে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তুমি পরে ক্লাস করে দেখো। আচ্ছা এখন দেখো, এই যে সঞ্চয়টা করছি, এই সঞ্চয় যে 8,000 টাকা 8,000 করছি, 8,000 টাকাটা যদি আমি অন্য কোথাও ইনভেস্ট করি, সেটাই হচ্ছে কি মূলধন। আচ্ছা এখন দেখো, মূলধনটা কি প্রকৃত প্রদত্ত নয়, মানে প্রকৃত থেকে আসে না। এখানে কি বলেছে? উৎপাদনের উৎপাদিত। এখানে উৎপাদন করছি, আমি ফল পাইছি, এরপরে উৎপাদিত। হ্যাঁ, উৎপাদন কার্যে আবার যদি ব্যবহার করি, উৎপাদন কার্যে যদি আবার ব্যবহার করি, তখন এটাই হবে কি মূলধন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, কুষ্টিয়া থেকে বলেছো। আচ্ছা ওকে, বলো তো কুষ্টিয়ার কি বিখ্যাত, তোমরাই বলো। হ্যাঁ, এটি মনুষ্য সৃষ্ট, এটা কি মানুষের সৃষ্টি। এই যে সঞ্চয় করাটা কি আমার সৃষ্টি না, এটা কি আমাদের সৃষ্টি। ওকে, এটার উৎপাদন ব্যয় আছে, এটার কি একটা ব্যয় আছে। হ্যাঁ, এটার একটা কি উৎপাদন ব্যয় আছে, এটি নিষ্ক্রিয় উপকরণ। তো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে উৎপাদনের নিষ্ক্রিয় উপকরণ কোনটি, তখন কি বলবা? মূলধন। তখন কি বলবা? মূলধন। ওকে, ক্লিয়ার? তখন কি বলবা? মূলধন। সবাই কিন্তু শেয়ার দিচ্ছ না, সবাই কিন্তু শেয়ার দাও, মেনশন দাও। আচ্ছা, আমার নাম বলতেছে এখন, আমি বলি যে আমার নাম হচ্ছে তাবিতা ইসলাম তাইয়েবা। ওকে, তাবিতা ইসলাম তাইয়েবা। ওকে, আচ্ছা এখন আসো, মূলধন প্রকৃত প্রদত্ত নয়, এটি হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানে হচ্ছে মানুষের সৃষ্টি। এটা হচ্ছে উৎপাদন ব্যয় আছে এবং হচ্ছে নিষ্ক্রিয় উপকরণ। তো নিষ্ক্রিয় উপকরণ যদি বলে কোনটা, সেটা হবে মূলধন। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ওকে, এখন দেখো, উৎপাদনের উপকরণ 4টি। এটা একটা প্রশ্ন আসতে পারে, কয়টি উপকরণ? 4টি। 4টা কি কি আমরা এখন দেখব, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ঠিক আছে, সংগঠন। ঠিক আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ওকে, সিলেটের কেউ আছো? হ্যাঁ, মেনশন দাও, তাহলেই তো হবে। মেনশন দাও যদি কেউ থাকো, ওকে মেসেজে দাও। আচ্ছা, তাই বাপু। আচ্ছা ওকে, এখন আস, উৎপাদনের উপকরণ কয়টি বলো? সিফাত বলো। 4টি। কয়টি? সবাই একটু লেখো, কয়টি? 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কয়টি? 4টি। ওকে, আচ্ছা, সংগঠনের কি, সংগঠনের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কি? মুনাফা অর্জন করা। ওকে, তাহলে হচ্ছে নিষ্ক্রিয় উপকরণ কোনটি? মূলধন। সংগঠনের উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। উৎপাদনের উপকরণ কয়টি? 4টি। ঠিক আছে, ভেরি গুড, পারভিন বলেছে। আচ্ছা, শেয়ার আর মেনশন দিলে কি হয় আপু? আচ্ছা ওকে, এখন দেখো যে 4টি কি কি। আচ্ছা, এখন 4টি কি কি আমরা পারবো? 4টি হচ্ছে কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই হচ্ছে 4টি। ঠিক আছে, ওকে, নিষ্ক্রিয় উপকরণ কোনটা? সেটা হচ্ছে মূলধন। আর যেটা উৎপাদনের উৎপাদিত কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি মূলধন। সংগঠনটা কি? সংগঠনটা হচ্ছে মুনাফা অর্জন করা। সংগঠনটা কি? মুনাফা অর্জন করা। তার উদ্দেশ্যটা কি? সংগঠনের মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, সবাই ভালো অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। পরেরটাতে যাই, দেখো এখন দেখো যে কি বলেছে, মোট আয়। মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন মান দিয়ে ভাগ করলে ভাগফল হিসেবে যা পাওয়া যাবে তা আসলে কি? অ্যান্সার করো, অ্যান্সার করো। আচ্ছা, এটা অ্যান্সার করো, অ্যান্সার করো, একটু অ্যান্সার করো, সবাই একটু, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, আমি অ্যান্সার করে দিব। আচ্ছা, আমি অ্যান্সার করে দিই তাহলে। হ্যাঁ, অনেকেই গড় বলছো, গড়টা কিন্তু ভুল। এখানে কি বলেছে দেখো, আয়ের পরিবর্তন। এই কথাটা খেয়াল করো নাই তোমরা? আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তন মানে কি?
এমআর, আয়ের পরিবর্তন মানে কি এমআর, ঠিক আছে, প্রান্তিক উৎপাদন, ঠিক আছে। ক, নূর সঠিক উত্তর দিয়েছে ক। ওকে, আচ্ছা এখন দেখো এটা কিভাবে সম্ভব। তোমরা কিন্তু অনেকেই কনফিউজড হচ্ছ, এটা প্রশ্নটা দেওয়ার পর অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, অনেকে আবার ভুল অ্যান্সার দিয়েছো। তো এটা ক্লিয়ারের জন্য এখন আমাদের কি করতে হবে, একটু ক্লাসটা মনোযোগ দিতে হবে, একটু, ঠিক আছে, একটু মনোযোগ দাও। দেখো মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, সেটা হচ্ছে এমআর পাওয়া যায়, ঠিক আছে। ওকে, উৎপাদনের দ্রব্যের অতিরিক্ত এক একক দ্বারা যে অতিরিক্ত আয় অর্জিত হয় তাকে প্রান্তিক আয় বলে। প্রান্তিক আয় মানে কি বলতো, প্রান্তিক আয় মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে আয়ের পরিবর্তনটাই হচ্ছে কি কি প্রান্তিক আয়। এখন দেখো সূত্রটা দেখলেই আমরা বুঝতে পারবো, সূত্রটা কি, আয়ের পরিবর্তন ভাগ মোট বিক্রয়ের পরিবর্তন, আর বিক্রয় কি উৎপাদনের পরিবর্তন, ঠিক আছে, উৎপাদনের পরিবর্তন। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো যে অতিরিক্ত কি বলেছে, প্রান্তিক উৎপাদনটা কাকে বলে, প্রান্তিক আয়টা কাকে বলে, অতিরিক্ত, ঠিক আছে। ধরো যে কি বলেছে, অতিরিক্ত এক একক বিক্রয় দ্বারা যে অতিরিক্ত জিনিসটা, যে অতিরিক্ত অতিরিক্ত এক একক, আমি প্রথমে কি বলছি, অতিরিক্ত জিনিস মানেই হচ্ছে প্রান্তিক উৎপাদন, অতিরিক্ত জিনিস মানে কি প্রান্তিক উৎপাদন। আচ্ছা ঠিক আছে, এখন দেখো কোন দ্রব্যের বিক্রয় এক একক বাড়লে মোট আয় যতটুকু বাড়ে তার পরিমাণকে প্রান্তিক আয় বলে। এটাও কিন্তু পড়তে পারবা, এটাও পড়তে পারবা, এগুলা কিন্তু কতেও আসবে, কতে ও আসবে, আমি বারবার বলতেছি এগুলোতে কতে কিন্তু আসবে। ওকে ক্লিয়ার। আচ্ছা এখন দেখো যেমন একটি ফার্মে 40টি পণ্য বিক্রয় করে মোট আয়, দেখো অঙ্কটা করলে বুঝবা, একটি ফার্মে কি 40টি পণ্য বিক্রয় করলে মোট আয় কত 4000। এখন বলছে 41টি পণ্য, 40 থেকে 41 বড় না, তাহলে মানে কি এটা অতিরিক্ত, অতিরিক্ত করছে এক না, তাই না, অতিরিক্ত এক একক করতে যে 4200 আসছে। আর এই দুইটার পরিবর্তন, এই যে এই দুইটা 40 4200 এবং 4000, 4000-এর যে পরিবর্তন 200 টাকা, এটাই হচ্ছে কি এম আর। ক্লিয়ার, ক্লিয়ার। আমার মনে হয় আজকের পরে কারোর এই এমআর প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আমি বললাম কি এখানে কিন্তু হচ্ছে কি যে এটার পরে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরা কি ক্লিয়ার হইছো কিনা একটু বলো, ক্লিয়ার হইছো কিনা একটু বলো। দেখো মোট আয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তনের মান দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই কি প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন কি অতিরিক্ত, 40টি পণ্য বিক্রয় করার পর আমার বিক্রয় আয় হয়েছে কত 4000, 40টি আয় বিক্রয় করার পর হয়েছে কত 4000, আর 41টি পণ্য বিক্রয় করা হয়েছে কি 4200 থেকে যদি 4000 বাদ দেওয়ার পর যে 200 টাকা থাকে, ওই 200 টাকায় হচ্ছে কি এমআর, মানে কি এটা অতিরিক্ত পাওয়া গেছে, এটা অতিরিক্ত লাভ পাইছি, অতিরিক্ত আমি উৎপাদন করছি। ওকে আচ্ছা সবাই একটু মেনশন দাও, হবে না কিন্তু ক্লাস কিন্তু জমতেছে না, আমি বুঝতেছি না তোমরা কি তোমাদের ক্লাসটা একটু জমাতে চাচ্ছ না, জমানোর জন্য আপুর সাথে গল্প করার জন্য, ক্লাসটা মনোযোগ দেওয়ার জন্য অন্তত আসতে হবে। ওকে এখন দেখো আরেকটা প্রশ্ন, আরেকটি প্রশ্ন দেখো, আরেকটি প্রশ্ন একটু ক্লিয়ার করো, আরেকটি প্রশ্ন দেখো। আচ্ছা ওকে, আচ্ছা ওকে দেখো আরেকটু প্লিজ। আমি বললাম কি অতিরিক্ত প্রান্তিক উৎপাদন মানে কি অতিরিক্ত কিছু উৎপাদন করা, বা মোট পরিবর্তনটাকে, মোট আয়ের যে পরিবর্তনটা সেটাই হচ্ছে কি প্রান্তিক আয়। তা আমি কি বললাম, মোট আয়ের পরিবর্তন, কি মোট আয়ের পরিবর্তন। ওকে আচ্ছা এখন এটার অ্যান্সারটা দাও তো, এই এমসিকিউটার অ্যান্সারটা একটু দাও। দেখো এটা এমসিকিউর অ্যান্সার কি বলেছে, এমসি রেখা যখন নিম্নগামী তখন নিচের কোনটি সঠিক, অ্যান্সারটা একটু দাও। অ্যান্সারটা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, মারিয়া বলেছে খ, ভেরি গুড মারিয়াকে, ভেরি গুড। আচ্ছা যারা বলেছে খ, আচ্ছা সাকিব ভুল হয়েছে, ক না খ হবে, ঠিক আছে। ওকে খ। ওকে এখন দেখো কিভাবে হয়, আচ্ছা এখানে কি বলছে, এসি রেখা যখন নিম্নগামী, এখানে দেখো এসি রেখা এই সাইডে নিম্নগামী না, এটা কি নিম্নগামী মানে নিচের দিকে, ঠিক আছে, তখন এমসি রেখা কি হবে,
তখন এমসি রেখা কি উপরে বসবে, তখনই এসি বড় এমসি ছোট। ওকে, আচ্ছা ওকে, ক্লিয়ার হইছো? আচ্ছা আমি বলি তোমাকে, এসি রেখা হচ্ছে কি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে, আর এমসি হচ্ছে কি মার্জিনাল কস্ট। ওকে, এখন বলছি এসি রেখা নিম্নগামী, যখন এসি রেখা নিচের দিকে তখন হচ্ছে যে এমসি রেখা কি উপরের দিকে, তখন কি হবে এমসি বড় এসি ছোট, এমসিটা বড় এসি ছোট, আর এটা এখানে বোঝানো হয়েছে। এসিটা যে এখানে ছোট আর এমসিটা যে বড়, এটা এখানে বোঝানো হয়েছে। ওকে, আমরা এখন এই চিত্র মানে আমরা এখানে তিনটা যে এটা আগে একটু দেখো। ওকে, তিনটা দেখো যে প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের উপর অবস্থান করলে গড় ব্যয় বাড়ে, ঠিক আছে। প্রান্তিক ব্যয় মানে কি এমসি, প্রান্তিক ব্যয় মানে কি এমসি মার্জিনাল কস্ট, আর গড় ব্যয় মানে কি এসি এভারেজ কস্ট। ওকে, এভারেজ কস্টের উপরে অবস্থান করলে ধরো এই যে প্রান্তিক ব্যয় এমসি যদি এমসি রেখাটা যদি এসি রেখার উপরে অবস্থান করে তখন কি গড় ব্যয় রেখাটি ঊর্ধ্বগামী, তখন গড় ব্যয় রেখাটি এসি রেখাটি কি ঊর্ধ্বগামী। ওকে, এই সাইডের রেখাটা কি ঊর্ধ্বগামী, এই যে ঊর্ধ্বগামী। ওকে, ঊর্ধ্বগামী। ওকে, আমি কি ক্লিয়ার হইছে? প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের উপর অবস্থান করলে গড় ব্যয় বাড়ে, অর্থাৎ গড় ব্যয় রেখাটি ঊর্ধ্বগামী। বুঝছো? যখন হচ্ছে এসি বড় থাকে এমসি ছোট থাকে তখন কি এসি রেখাটা ঊর্ধ্বগামী দেখেই তো বড়, তাই না? হ্যাঁ, এই চিত্রটা বুঝাচ্ছি আপু, আমি চিত্রটা বুঝাচ্ছি। দেখো প্রথমে কি আমাদের এসি রেখাটা তো আমরা দেখলাম যে এসি রেখাটা এই সাইডে আর এমসি রেখাটা এই সাইডে, ঠিক আছে। যখন এসি রেখাটা যখন ঊর্ধ্বগামী মানে উপরে দেখো এই রেখাটার উপরে, এই যে উপর দিকে ঊর্ধ্বগামী, তখনই কি হবে এসি রেখা আর এমসি রেখা কি বড় হবে, এসি রেখাটা এমসি রেখার থেকে বড় হবে। এমসি রেখা মানে কি প্রান্তিকটা গড় থেকে বড় হবে, ঠিক আছে, গড় থেকে ছোট হবে, গড় থেকে কি ছোট হবে। ক্লিয়ার? আবার এই যে একটা মিডল পয়েন্ট, এই যে মিডল পয়েন্টটা, এটা হচ্ছে কি প্রান্তিক আর এই যে এমসি আর হচ্ছে ইকুয়াল টু এসি, মানে এখানে সমান। এটা কি ভারসাম্য, এটা কি একটা ভারসাম্য, এমসি আর এসির কি একটা ভারসাম্য। ক্লিয়ার? সব বিষয়ে পিডিএফ পাবা? হ্যাঁ, সব বিষয়ে পিডিএফ পাবা। আচ্ছা এখন দেখো, যখন এটা ঊর্ধ্বগামী উপরের দিকে থাকলে সেটা বড় আর নিচের দিকে থাকলে সেটা কি ছোট। তো এখন ক্লিয়ার হবা যে এমসি রেখা যদি নিম্নগামী হয় তখন কি হবে, নিম্ন মানেই হচ্ছে ছোট হয়ে যাবে, দেখছো, আর ঊর্ধ্ব মানেই হচ্ছে কি বড় হয়ে যাবে। ওকে, একটা নোট লিখে রাখো এখানে যে এসি রেখা আর যদি নিম্নগামী হয় মানে নিচের দিকে হয়, নিম্নগামী মানে কি ছোট। ওকে, ছোট। আর যদি এসি রেখা ঊর্ধ্বগামী হয় তখন কি এসি বড়। ক্লিয়ার হইছো? দেখো ক্লিয়ার হইছো কিনা। আর যখন তাদের সবকিছু সমান থাকে, ভারসাম্য থাকে, যখন এই রেখাটা আর হচ্ছে এই রেখাটা, ওকে সরি এটা ভুল হয়েছে, আমি আবার এঁকে দিচ্ছি তোমাদেরকে, এইখানে আবার এঁকে দিচ্ছি। ধরো যে এই রেখাটা আর হচ্ছে এই রেখাটা, এই যে এমসি আর হচ্ছে এসি। ওকে, দেখো এসি রেখাটা বড় না, মানে কি এসি রেখা নিম্নগামী, মানে এটা বড় ঊর্ধ্বগামী হলে কি এটা বড়, আর এটা নিচের দিকে না, এমসি রেখার নিচের দিকে না, নিম্নগামী মানে কি ছোট। ক্লিয়ার? আচ্ছা ওকে ক্লিয়ার। এখন দেখো এই তিনটা দিয়ে এটা নিয়ে বোঝানো হয়েছে, অন্য কিছু না। ওকে, আচ্ছা এখন আমরা পরেরটাতে আসবো। মেনশন দিতে হবে, মেনশন দেওয়া লাগবে। এই যে এখন দেখো এসি রেখা যখন সর্বনিম্নগামী একদম নিম্নে, তখন আমাদের কি হবে বলো? এসি রেখা যখন সর্বনিম্নে তখন কি এমসি রেখাও কি নিম্নে, আর এসি আর এমসি কি সমান হবে? অবশ্যই না, তখন কি এমসি রেখা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকবে। ওকে, তাহলে 1 আর 3 হবে। ক্লিয়ার? কোন সাবজেক্ট আপু? সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, অর্থনীতি, অর্থের রাজা।
অর্থ হচ্ছে এটা রাজা। ওকে, এখন এটা দেখো, এটা কি, এটা আসলে কি অ্যান্সারটা দেখো। এসি আর এমসি রেখা যখন সর্বস্তরে তখন কি হবে, তখন হচ্ছে টিসি রেখার সর্বনিম্ন, এমসি রেখার সর্বনিম্ন, নাকি এমসি রেখা ক্রমবর্ধমান হারে, তখন হচ্ছে এসি সর্বনিম্ন আর হচ্ছে এমসি রেখা ক্রমবর্ধমান। এটা কিন্তু আগেরটার সাথে ম্যাচিং, দেখো এই কোশ্চেনটার সাথে এই কোশ্চেনটা কিন্তু ম্যাচিং। ক্লিয়ার না? আচ্ছা সামিরা, এতক্ষণ পরে আসছো তুমি, কোথায় ছিলা? আজকে ক্লাসে তো খুব লেট করেছো, ম্যামের মতনই কি লেট করেছো? তোমাদের ম্যামও আজকে লেট করেছে। আচ্ছা ওকে, দেখো এই কোশ্চেনটা অ্যান্সার করো। ভেরি গুড, সবাইকে ভেরি গুড। আমার মনে হয় না এমসি এসসি এগুলোতে সমস্যা হবে, আবার টিপি এমপি এগুলোতে সমস্যা হবে, আমার মনে হয় না সমস্যা হবে। ওকে আচ্ছা ওকে, দেখো এখন এটা অ্যান্সার করো। আর এই পিডিএফটা তোমরা সবাই পেয়ে যাবা। ওকে, সবাই কিন্তু পেয়ে যাবা। আর এটার অ্যান্সার আমি বারবার বলতেছি, শেয়ার মেনশন কিন্তু করতে হবে। শেয়ার ডান, মেনশন করবা, ফ্রেন্ডদেরকে জানাবা। একটা এই ক্লাসটা থেকে আসলে কি উপকৃত পাচ্ছ না তোমরা? সিকিউ এমসিকিউ কি একটা সলভ হয়ে যাচ্ছে না, ইভেন একটা রিভিশন হয়ে যাচ্ছে। তোমাদের এখন কি দরকার? এখন কিন্তু সময় রিভিশনের। এখন কিন্তু বৈশা বৈশা গড়পাত্তা বই নিয়ে বসা লাগবে না। এখন তোমাদের এমসিকিউ জাস্ট সলভ, টেস্ট পেপার কমপ্লিট করা, আর এইসব ক্লাসগুলো দেখে তোমাদের আরো ক্লিয়ার করা। এখন কি তোমাদের যে কলেজের টিচাররা কি প্রথম থেকে তোমাদের ক্লাসগুলো নিবে? অবশ্যই না, অবশ্যই না। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের অ্যান্সার সহ প্লাস এটা কিন্তু একটা ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। তো তোমরা কি উপকৃত হচ্ছ না? আচ্ছা শুনো, কি উপকৃত হচ্ছ না? অবশ্যই উপকৃত হবা। এই এমসিকিউ গুলো যদি তোমাদের আসেও, তোমরা কি করবে, এই এমসিকিউর সাথে রিলেটেড কিন্তু আরেকটা এমসিকিউ আসলেও পারবা, টিক চিহ্ন দিতে পারবে। এমসিকিউ কিন্তু আর কোনো সমস্যা হবে না তৃতীয় অধ্যায়, আশা করি। নওশীন নিধি বলেছে খ কি 3 প্রকার? আসলে কি 3 প্রকার? আসলে কি 3 প্রকার? হ্যাঁ 3 প্রকার, ভেরি গুড। আচ্ছা 3 প্রকার, কত প্রকার? 3 প্রকার, ভেরি গুড। আচ্ছা এখন আমরা দেখব মাত্রাগত উৎপাদন কাকে বলে। 3 প্রকার তো বুঝছি, এখন মাত্রাগত উৎপাদন কাকে বলে এটাকে আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ হচ্ছে, ভেরি গুড। আচ্ছা দেখো, থ্যাংক ইউ সো মাচ তুষারকে যে বলেছো ইনশাআল্লাহ হচ্ছি। আসলে তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলে কি হবে, তোমাদের মধ্যে হচ্ছে যে চেয়ারম্যান, ও এই ক্লাসগুলো যদি হবে তখন কিন্তু তোমাদের এইখানে কিন্তু অনেক ধরনের কি সমস্যা, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। ওকে আচ্ছা ওকে, এখন দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন দেখা যায় তাকে মাত্রাগত উৎপাদন বলে। তাকে কি বলা হয়? মাত্রাগত উৎপাদন বলে। মাত্রাগত উৎপাদন কিন্তু দীর্ঘকালে, এটাও মাথায় রাখবা, মাত্রাগত উৎপাদন কি দীর্ঘকালে। আর তিনটা কি কি দেখো তো, ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন, ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন, আর এটা হচ্ছে কি সমানুপাতিক স্থির। এই তিনটা কি কি এটাও মনে রাখবে, এটাতে খতেও আসতে পারে। খতে যখন আসবে তখন তোমরা কি সংজ্ঞা দিবা মাত্রাগত উৎপাদনের, আর হচ্ছে তিনটা কি কি এটা লিখে দিবা। ওকে আচ্ছা ওকে, এখন দেখো পরেরটা, কোন রেখা আকৃতি ভূমি অক্ষে সমান্তরাল। আচ্ছা এখন দেখো যেই রেখা হচ্ছে যে স্থির রেখা, টোটাল ফিক্সড কস্ট, অ্যানসারটা কি টোটাল ফিক্সড কস্ট। ওকে এখন দেখো এটা কিরকম হবে, এই যে এটা এরকম হবে, ভূমি অক্ষে সমান্তরাল। ওকে ভূমি অক্ষে সমান্তরাল, এটা 10 আর এটা 2 3 4 5। ওকে দিলাম। ওকে এটা কি ভূমি অক্ষে সমান্তরাল। ক্লিয়ার? সবাই মনে হয় ক্লিয়ার হয়ে গেছো? আচ্ছা ভেরি গুড। আচ্ছা তাহলে টোটাল ফিক্সড কস্ট আসলে কি? টোটাল ফিক্সড কস্টটা আসলে কি? না, টোটাল ফিক্সড কস্টটা আসলে কি? টোটাল ফিক্সড কস্টটা আসলে হচ্ছে যে কস্ট আজীবন বহন করতে হবে, ঠিক আছে? উপকরণ উপাদান যদি অদল বদল করো কিন্তু আজীবন তোমাকে গ্রহণ করতে হবে, আজীবন তোমাকে দিতে হবে, সেটাই হচ্ছে কি টিএফসি, টোটাল ফিক্সড কস্ট। আচ্ছা পরেরটাতে আসো, নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়? কি মূল বিন্দু থেকে শুরু হয় কোনটা? টোটাল ভেরিয়েবল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয়।
কি মোট পরিবর্তনশীল ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, উৎপাদনের বৃদ্ধি পেলে যেসব ব্যয় বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস পেলে যেসব ব্যয় হ্রাস পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। ঠিক আছে, আমি বলি, ধরো সাপোজ পরিবর্তনশীল ব্যয় আর মোট যে স্থির ব্যয়টার মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু তোমাদেরকে একটু পরে পড়ানো হবে, ক্লিয়ার করব। ঠিক আছে, আচ্ছা আমি পরের স্লাইডে যাই। এটা তো বুঝছো কোন রেখাটি মূল বিন্দু থেকে উঠে, এটা মানে হচ্ছে এই যে দেখো এখান থেকে উঠে, কি এখান থেকে উঠে, মূল বিন্দু থেকে উঠে, এটাই হচ্ছে মূল বিন্দু থেকে কি টিভিসি, কি রেখা? টিভিসি রেখা। ক্লিয়ার? আচ্ছা ওকে, পরেরটাতে আসো। দীর্ঘকালে গড় ব্যয় রেখা আকৃতি কেমন হবে? গড় ব্যয় রেখা আকৃতি আমরা গড় যখন বলে তখনই আমাদের মাথায় আসে ইউ আকৃতি, তাই না? এইটা এরকম টাইপের আসে না? এরকম আসে না? আরেকটা এরকম আসে, দেখো এই যে, ওকে ওকে। এটা কখন? এটা হচ্ছে যে স্বল্পকালে, কি স্বল্পকালে, আর এটা হচ্ছে কি দীর্ঘকালে, কি দীর্ঘকালে। ওকে, দেখো তাহলে অ্যান্সার কি সম্প্রসারিত ইউ আকৃতির, এখানে একটা ইউ হবে, মিসিং হয়ে গেছে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো স্বল্পকালে ইউ আকৃতির হয় কেন আর দীর্ঘকালে সম্প্রসারিত হয় কেন? স্বল্পকালে কি কিছু উপকরণ স্থির, কিছু উপকরণ পরিবর্তনশীল, এটাই কি স্বল্পকালীন, তাই না? আর দীর্ঘকালে কি সবকিছুই পরিবর্তন। এই যখন সবকিছুই পরিবর্তন হবে তখনই হবে সম্প্রসারিত ইউ বা এনভেলাপ আকৃতি। কি এনভেলাপ আকৃতির, কি হবে এনভেলাপ আকৃতি। ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার হইছো? সবাই কিন্তু বন্ধুদেরকে মেনশন দিতে হবে। ক্লাস কিন্তু আজকে অনেক একটা ধামাকা ক্লাস হচ্ছে আসলে। এই যে মোট স্থির ব্যয় উদাহরণ কি, এখানে তোমরা বুঝতে পারবা যে মোট স্থির ব্যয়ের উদাহরণ আসলে কি, কাঁচা মালের উদাহরণ কোনটা। এখন দেখো মোট স্থির ব্যয়ের উদাহরণ, মোট স্থির ব্যয়ের উদাহরণ মানে কারখানার ভাড়া হবে, পরিবহনের ব্যয়, অস্থায়ী কর্মচারী। এটার অ্যান্সারটা ভুল হয়েছে, এটার অ্যান্সারটা মনে হয় কারখানার ভাড়া হবে। কেন? এই যে অ্যান্সার হবে গ, অ্যান্সার হবে গ। কারণ হচ্ছে, আচ্ছা দেখো কারণটা কি, এখন দেখো কারখানার ভাড়া কেন, আমি যদি একটা কারখানা বানাই, ধরো আমি একটা কারখানার মালিক, ওকে কারখানার মালিক। এখন তুমি ভাবো যে আমি ভাবলাম যে আমি আজকে আম উৎপাদন না করে আমি এখন পাট উৎপাদন করব, পাট উৎপাদন না করে আমি অন্য কিছু উৎপাদন করবো। এই অন্য কিছু উৎপাদন করাটা আমি যে কোনো সময় কিনতে পারি, বাড়তে পারি, এটা কিন্তু আমার পার্সোনাল ব্যয়, এটা কিন্তু একটা পার্সোনাল ব্যয়। কিন্তু যে একটা কারখানা, একটা বাড়ি ভাড়া, এটা কিন্তু একদম স্থির। তুমি বাসায় যদি না থাকো, ধরো সাপোজ গ্রামে অনেকে গ্রামের বাড়িতে যায় না 15 দিনের জন্য, 20 দিনের জন্য, এখন কি তুমি বাড়ি ভাড়ারে বলবা, বাড়িওয়ালারে ফোন দিয়ে বলবা যে না শুনেন আমি তো 15 দিন থাকবো না, আমি হচ্ছে যে এখন আমি ভাড়াটা অর্ধেক দিব, কেন আমি 15 দিনই তো থাকবো না। এটা কিন্তু হবে না, কারণ এটা কি, এটা স্থির, এটা একদম পরিবর্তন, এটা কোনো পরিবর্তন করা যাবেই না। তুমি থাকো বা না থাকো তোমাকে কিন্তু এটা দিতেই হবে, টাকাটা কিন্তু দিতেই হবে। ওকে ক্লিয়ার? সবাই কিন্তু বন্ধুদেরকে মেনশন করতেছো না? বন্ধুদেরকে মেনশন করতে হবে। আচ্ছা এখন দেখো স্থির ব্যয়কে প্রাথমিক কি বলা হয়? পরিপূরক। কি পরিপূরক ব্যয় বলা হয়। কি বলা হয়? পরিপূরক ব্যয়। সবাই কি ক্লিয়ার হচ্ছ? তোমরা একটু বন্ধুদেরকে মেনশন করো। ক্লাসটা কিন্তু কন্টিনিউ করা হচ্ছে, আমি আবারও বলতেছি, নাহলে কিন্তু অফ করে দিব। টেনশনই করতেছে না। আচ্ছা ওকে, এখন দেখো মোট স্থির ব্যয় আর মোট পরিবর্তনশীল ব্যয়টা এখানে ভালো মতন ক্লিয়ার করে আছে। তোমরা কিন্তু এখান থেকে অ্যান্সার করতে পারবা। দেখো ফার্মের উৎপাদন বৃদ্ধির সাথে সাথে যেসব ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদন হ্রাসের সাথে সাথে যেসব ব্যয় হ্রাস পায়, মানে উঠানামা করে, হ্যাঁ তখনই এটা কি হবে, হ্যাঁ তাদেরকে মোট স্থির ব্যয় বলে। আর যখন ফার্মের উৎপাদন পরিবর্তনের সাথে যেসব ব্যয় পরিবর্তন ঘটে, মানে সবকিছুর পরিবর্তন ঘটে, তখন কি হবে, তখন হবে মোট পরিবর্তনশীল ব্যয়। আর এটা কি টিএফসি রেখা ভূমি অক্ষের সমান্তরাল, আর টিবিসি রেখা প্রথমে কর্মরসায়ন হার বাড়ে, তারপরে কি ক্রমবর্ধমান হারে বাড়ে। আর টিএফসি রেখা যেহেতু ভূমি অক্ষের সমান্তরাল, সেহেতু তার ঢাল কি শূন্য।
যেহেতু তার ঢাল কি শূন্য, ওকে। আর শুধু স্বল্পকালে মোট স্থির ব্যয় প্রযোজ্য, মোট স্থির ব্যয় কি স্বল্পকালে প্রযোজ্য, কারণ কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তনশীল, তাই স্বল্পকালে স্থির ব্যয় প্রযোজ্য। ক্লিয়ার? আর এখন দেখো কারখানার ভাড়া, টিএফসি রাখার উদাহরণ কি কারখানার ভাড়া, স্থায়ী মূলধনের সুদ, স্থায়ী কর্মচারী, সবকিছু কিন্তু স্থায়ী, ওকে। আচ্ছা, এটা হচ্ছে পরিবর্তনশীল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, উৎপাদনের কার্যে যেসব উৎপাদন রয়েছে সংজ্ঞাটা দিয়েছে, সংজ্ঞাটা পড়ে ফেললো, ওকে। আচ্ছা, এখন উৎপাদন ব্যয় সি কোনটির উপর নির্ভরশীল? উৎপাদন ব্যয় কোনটির উপর নির্ভরশীল? এটা একদম সবাই পারবে, উৎপাদনের উপর নির্ভরশীল। কেন উৎপাদনের ব্যয়টা উৎপাদনের উপর না নির্ভরশীল হয় কি মূলধনের উপর হবে, বাজার হবে, উপকরণ হবে? অবশ্যই না। আচ্ছা, একটু কষ্ট করো আজকে, তোমার আজকে যেহেতু এত প্রবলেম হচ্ছে একটু ওয়েট করো। আচ্ছা, এখন দেখো স্বল্পকালে কোনটি পরিবর্তনশীল? স্বল্পকালে কোনটি পরিবর্তনশীল? সেটা হচ্ছে পরিবর্তন ব্যয়, পরিবর্তনীয় ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। কারখানার ভাড়া নাকি কাঁচামালের জন্য খরচ নাকি পরিবহন খরচ নাকি অস্থায়ী কর্মচারীর বেতন? ঠিক আছে, এখানে সবগুলোই কিন্তু পরিবর্তনীয় ব্যয় না, ঠিক আছে। এটা হচ্ছে একটাই কারখানার ভাড়া। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখো যে শর্ট যে টোটাল কস্ট আর হচ্ছে লং টোটাল কস্টের মধ্যে যে পার্থক্যটা, ঠিক আছে। শর্ট টোটাল কস্টটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয় আর লং টোটাল কস্ট হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। আচ্ছা, এখন দেখো শর্ট রান টোটাল কস্ট, লং রান টোটাল কস্ট। আর এই সাইডে দেখো মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় যোগ করলে কি কি যোগ করলে কিন্তু খেয়াল করতে হবে, একটা হচ্ছে মোট স্থির ব্যয় আর একটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। কি মোট স্থির ব্যয়, এটা কি মোট পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে শুধু পরিবর্তনশীল ব্যয়, শুধু কেন হচ্ছে দীর্ঘকালে কিছু উপকরণ স্থির হবে না, সব সময় পরিবর্তনশীল হবে। আমি ফার্স্টেই বলেছি স্বল্পকালে কি কিছু উপকরণ স্থির কিছু উপকরণ পরিবর্তন, আর দীর্ঘকালে সকল উৎপাদন উপকরণ যে পরিবর্তন। ক্লিয়ার? আচ্ছা, ওকে। যে এখন দেখো টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয় আর টিভিসি মোট পরিবর্তনশীল ব্যয় যোগফল, আর টিটিটি সেটা হচ্ছে কি টিবিসি শুধু পরিবর্তন ব্যয়টাই হবে। আচ্ছা, এটা মূল বিন্দুর উপর থেকে উঠে আর মূল বিন্দু থেকে উঠে। এখানে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে, এখানেও একটা এমসিকিউ আসতে পারে, আর আমি এমসিকিউটা দিয়েওছি, ঠিক আছে। সেই এমসিকিউটা দিয়েওছি, ঠিক আছে। ওকে, এটা পড়ে ফেলো তোমরা, পিডিএফটা একটু পড়ে ফেলবা তাহলেই হবে, ওকে। এখন দেখো এটা আনসারটা পারবা মনে হয়। মোট ব্যয় সমান, এখানে কোনটা হবে? সেটা হবে টিসি হচ্ছে কি টোটাল, টোটাল কস্ট, আর এটা দিয়ে কিন্তু এটা ভাগ করলে এটা ভাগ করলে কিন্তু এসি পাওয়া যায়। ধরো যখন আমরা এসি লিখবো, ধরো সাপোজ এই যে এটা যখন আমরা এসি লিখবো তখন কিন্তু এই যে টিসি এটা হয়, ঠিক আছে। এখন আমরা যদি বা দিয়ে টিসি কে আমরা হচ্ছে এটা গুণ করি, তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? এটা পেলাম। ভেরি গুড, এটা পেয়েছি, এটা একটা হয়েছে। ও, অনেকে অ্যান্সার দিয়েও ফেলেছে। আচ্ছা, তোমরা ফর্মটা পূরণ করো তাহলেই পিডিএফটা পেয়ে যাবা, ওকে। আচ্ছা, আরেকটা আমরা একটু আগেই পড়ছিলাম, একটু আগে কি পড়ছিলাম যে টিসি কি টোটাল যে ফিক্সড কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্ট, এটার মধ্যে একটা পার্থক্য, এই যে এটা কিন্তু এটা হয়ে যাবে। আর দেখো এমসিকিউ হবে? অবশ্যই না, অবশ্যই না, ঠিক আছে। এটা পুরোটা কেটে দাও না। কেন? এমসি ইকুয়াল টু কি মোট টিসি যে পরিবর্তন, মোট কস্টটা পরিবর্তন আর মোট এটা পরিবর্তন, এটাই হচ্ছে এমসি। সো এটার সাথে এটা কোনো রিলেটেডই না, এটা হবেই না। আপু আগেরটার কার উত্তর কোনটা? আগেরটার উত্তর দেওয়া আছে, শোনো পিডিএফে কিন্তু উত্তর দেওয়া আছে, উত্তরটা দেখে নিও, প্যারা নেই। পিডিএফটা পেলে উত্তরটা দেওয়া আছে। একটা মনে হয় ভুল আছে, আমার লেকচারটা শুনে করলে কি হবে, ভুলটা সংশোধন হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন দেখো আমরা কি উপকরণ কয়টা পড়েছিলাম? 4টা পড়ছিলাম। এখন দেখো ওই 4টা উপকরণের মধ্যে কিন্তু ভূমি ছিল, আর এই ভূমির বৈশিষ্ট্যগুলো এখন দেখো কোনটা হবে বলো। অ্যান্সার দিচ্ছি, কোনটা হবে বলো, কোনটা 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 হবে দেখো একটু। আচ্ছা, ফর্ম পূরণ করতে পারছি না, আর একটু ট্রাই করো, আর হচ্ছে আমাদের যে এডুকেশনের পেজটাতে নক করো, যদি ফর্ম না পূরণ করতে পারো নক করো, ঠিক আছে। অ্যান্সার দেখো কোনটা হবে, অ্যান্সার হবে সবগুলাই হবে।
কেন হচ্ছে ভূমির প্রকৃত দান আসলেই দান, যোগান সীমাবদ্ধতা আছে আসলেই যোগান সীমাবদ্ধ, যেটা প্রকৃত দান এটা তো একদম ফিক্সড, এটা তো বাড়াইতেও পারবো না কমাইতেও পারবো না, তাই কি যোগান সীমাবদ্ধতা আছে, উর্বরতার শক্তির পার্থক্য আছে, আসলেই পার্থক্য আছে, কারণ হচ্ছে এক মাটিতে ভালো ফসল হয় আরেক মাটিতে হয় না, তো এটা একটা পার্থক্য আছে না, এটাই। দেখো উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান হলো ভূমি, কি আদি এবং মৌলিক উপাদান হলো কি এটা ভূমি, এটাও একটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ। আর ভূমি এটা কি মনুষ্য সৃষ্টি নয়, মনুষ্য সৃষ্টি কোনটা, মূলধন, মূলধন, মূলধনটা হচ্ছে মনুষ্য সৃষ্টি, এই যে এটা মূলধনটা হচ্ছে মনুষ্য, ওকে এই যে, ওকে। আচ্ছা এখন দেখো এটি প্রকৃতির দান, এর কোন উৎপাদন ব্যয় নেই, ভূমি যেটা ভূমি হবে ভূমির মৌলিক গতিশীল নেই, আর এটা একটি স্থির চিরস্থায়ী উপকরণ, এটার কোনো পরিবর্তন নাই। ওকে আমরা পরেরটাতে যাই, পরেরটাতে যাই। এই তো পারভিন সঠিক উত্তর দিয়েছে, সাইদা সুমাইয়া সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। আচ্ছা এটার অ্যান্সারটা সেম, ওই যে সর্বনিম্ন এসি রেখা, যখন ওখান থেকে তোমরা এই অ্যান্সারটা পারবা, দেখি তো কে কে পারো এই অ্যান্সারটা, একটু বলো তো, বলো একটু অ্যান্সারটা বলো। যখন এসি রেখা নিম্নগামী তখন এমসি রেখাও কি নিম্নগামী, ঠিক আছে, এটা কি হবে, অবশ্যই হবে। তখন কি আর এসটিসি রেখা হচ্ছে ক্রমবর্ধমান, এটা কিন্তু ডাবল আসছে এমসিকিউটা, তখন এর এমসিকিউটা এটা কিন্তু ডাবল আসছে, গ। হ্যাঁ পারভিন আক্তার সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা এটা এখন পড়ে নিও। আর হচ্ছে টিসিএমসি সেম এই প্রশ্নটা আবার দিয়েছে, এই যে এখন খালি ঘর, এখানে খালি ঘরে কি হবে একটু দেখো তো, খালি ঘরটা একটু পূরণ করো, খালি ঘরটা একটু পূরণ করো, খালি ঘরটা একটু পূরণ করো। মিষ্টি সঠিক উত্তর দিয়েছো, সুহাসিনী সঠিক উত্তর দিয়েছো, করিম ক্লিয়ার বলেছো, এটা একটু পূরণ করো। মোট উৎপাদন মানে কি টিপি, আর এটা হচ্ছে কি এমপি, ওকে এই খালি ঘরটা পূরণ করো। বলেছি কি এখানে হচ্ছে যে অ্যান্সারটা হবে কি, এটা হচ্ছে এখানে হবে 26 আর এখানে অ্যান্সারটা হবে 8, ওকে। আচ্ছা অ্যান্সার হচ্ছে খ, ক্লিয়ার, ভেরি গুড। এই তো মিষ্টি বলেছে এটা বি, ভেরি গুড। আচ্ছা ওকে তাহলে আমরা পরেরটাতে যাই। এখন যেটা করেছো সেখানে কি মোট উৎপাদন কি ক্রমহ্রাসমান হারে বাড়ে, অবশ্যই কি বাড়ে বলো তো, অবশ্যই বাড়ে। তুমি বলছে গড় উৎপাদন কি সর্বদা স্থির থাকে, অবশ্যই না, সো এটা কেটে ফেলো, আর থাকে কোনটা 1 আর 3, সো অ্যান্সার হবে গ। আচ্ছা 26 আর 8, ভেরি গুড মিষ্টি। আচ্ছা ওকে ভেরি গুড। তারপরেরটা উৎপাদনের জীবন্ত উপকরণ হিসেবে বিবেচিত কোনটি, যেটা একদম জীবন্ত সেটা হচ্ছে কি শ্রম সংগঠন, এটাই শ্রম ও সংগঠন। আচ্ছা দেখো মিষ্টি ভেরি গুড, সি বলেছো, ভেরি গুড। এখন এটা একটু দেখো উৎপাদনের জীবন্ত উপকরণ, এগুলা কিন্তু জীবন্ত, এটা কি শ্রম এবং সংগঠন কি একটা জীবন্ত, আর মূলধন কি নিষ্ক্রিয় উপকরণ, কি একটা নিষ্ক্রিয় উপকরণ, ওকে ক্লিয়ার। আচ্ছা ওকে আসো এখন আমরা পরের স্লাইডে যাই। দেখো এটার অ্যান্সারটা কি হবে দেখো তো, এটার অ্যান্সারটা কি হবে একটু বলো আমাকে, এটার অ্যান্সারটা একটু বলো, একটু বলো অ্যান্সারটা, এটার অ্যান্সারটা একটু বলো। দেখো উদ্দীপকের উৎপাদনের যে বিধিটা আছে সেই বিধিটা আসলে কি, এটা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নাকি ক্রমবর্ধমান নাকি সমানুপাতিক। আমরা কিন্তু বেশিরভাগই আমরা জানি যে যখন কৃষিক্ষেত্রে কিন্তু কোনটা প্রযোজ্য, কৃষিক্ষেত্রে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য, সো এর অ্যান্সারটা কি 2, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রযোজ্য, ক্লিয়ার, ওকে। আচ্ছা ঠিক আছে ওকে এখন দেখো আমরা পরের স্লাইডে যাই, ওকে। আচ্ছা এখন আমরা যে পড়ছিলাম যে তিনটা, এখন এটার ব্যাখ্যা দেওয়া লাগবে না আমাদের এমসিকিউটার, এই এমসিকিউটার ব্যাখ্যাটা হচ্ছে এটা দেখো, প্রান্তিক উৎপাদনের বিধিটা কতটা, 3 প্রকার, একটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, আরেকটা হচ্ছে ক্রমবর্ধমান। আমি একটু ফাস্ট পড়াচ্ছি কারণ তোমাদের একটু পরেই আরেকটা ক্লাস রয়েছে তাই না, আমি হ্যাঁ টাইম পার হয়ে গেছে, সো এই ক্লাসটা একটু লেটে হবে, ক্লাসটা শেষ হোক তারপরে এই ক্লাসটা হবে, ওকে। আচ্ছা আসো শেষ, এই পার্টটাই শেষ, প্রায় শেষ পর্যায়ে আছি আমি। প্রান্তিক উৎপাদন বিধি কত প্রকার, 3 প্রকার, ওকে।
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, আর কি স্থির ও সমানুপাতিক। আচ্ছা, এখন দেখো স্থির প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা কোনটা, যেটা হচ্ছে একদম স্থির থাকে, সেটাই হচ্ছে কি স্থির প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ওকে, ক্লিয়ার? ওকে, প্রান্তিক উৎপাদন বৃদ্ধি কি স্থির, একদম স্থির থাকবে। ওকে, এটা কোনো পরিবর্তন হবে না। ওকে, তখন কি ধরো সাপোজ 1 2 3 4 5, ওকে এখানে এটা দিলাম, আর এই সাইডে যখন আমি দিব তখন এটা ফিক্সড 5 5 5 5 5। এটাই হচ্ছে কি এটা। হ্যাঁ হ্যাঁ, আইসিটি ক্লাস হচ্ছে কি না, আইসিটি ক্লাস হবে, একটু ওয়েট করো, অর্থনীতি ক্লাস শেষেই আমরা আইসিটি ক্লাসে ঢুকে যাব, একটু ওয়েট। না, আইসিটি ক্লাস এখনো হয় নাই, হবে এখনো শুরু হয় নাই, হবে। আচ্ছা, ক্রমবর্ধমানটা হচ্ছে কি, এই দেখো আমি বলছিলাম না, উদাহরণ দিছিলাম না, একটু বাড়তেছে দিন দিন, এটাই হচ্ছে ক্রমবর্ধমান। আচ্ছা, আর হচ্ছে ক্রমহ্রাসমানটা কি, ক্রমহ্রাসমানটা হচ্ছে কমতেছে, এটাই হচ্ছে কি ক্রমহ্রাসমান। আপু দুইটা ক্রমহ্রাসমান হয়ে গেছে, একটা ক্রমবর্ধমান হবে। আচ্ছা আচ্ছা, একটু দেখি, একটু দেখি, হ্যাঁ এটা ক্রমবর্ধমান হবে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, দুইটা ক্রমহ্রাসমান হয়ে গেছে, একটা ক্রমবর্ধমান। আচ্ছা, এখন দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যেটা, এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে যে প্রথম দিকে যে ফরাসি অর্থনীতিবিদ টার্গো, টার্গো, এটা আসতে পারে এমসিকিউ, টার্গো প্রথম বিধি সম্পর্কে আলোচনা করে, কিন্তু আলফ্রেড মার্শাল হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা দেয়, তাই আলফ্রেড মার্শালকে প্রবর্তক বলা হয়। প্রবর্তককে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, সেটা হচ্ছে যে আলফ্রেড মার্শাল। এই পিডিএফটা ক্লাস শেষে পেয়ে যাবা, ফর্মটা পূরণ করো, অবশ্যই পিডিএফটা পেয়ে যাবা। এখন এই অনুমতি শর্তগুলো কি কি পড়ে ফেলবা, ঠিক আছে, সবগুলো পড়ে ফেলবা, ক্লিয়ার? আচ্ছা, আমি পরেরটাতে যাই। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রম হচ্ছে উৎপাদন পর্যায়ে অনন্য উপকরণ, এটা হচ্ছে ব্যতিক্রম শ্রম ও উর্বরতার, এটা না, আসলে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ কোনটা, প্রয়োগটা হচ্ছে কৃষি ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আর এগুলা ক্ষেত্রেও প্রযোজ্য। ওকে, আচ্ছা ওকে, এখন আমরা পরেরটাতে যাই। এই যে একটা সৃজনশীলটা বাসার থেকে করে নিয়ে আসবা আর আমাকে জানাবা, অবশ্যই জানাবা সৃজনশীলটা করছো কিনা। ওকে, এটা হচ্ছে ক খ দেওয়া আছে, ক এবং খ এটা দেওয়া আছে, এটা করে ফেলবা। ওকে, ক্লিয়ার? এখানে হচ্ছে টিসিএমসি সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, জাস্ট গ্রাফটা দেওয়া নেই, গ্রাফটা বাসায় করে আমাকে জানাবা। এখানে হচ্ছে এমসি রেখাটা দেওয়া আছে, এমসি রেখার বর্ণনা দেওয়া আছে, সবই আছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন হচ্ছে আরেকটা সৃজনশীল, এটাতে কি দেখো, এই যে টিআর এমআর আর হচ্ছে এমআর। তো প্রথমটা কি, একটা হচ্ছে উৎপাদনের যে উৎপাদন টিসিএমসি ব্যয় থেকে আসছে, আরেকটা কি আয় থেকে আসছে। সো আমাদের কোশ্চেন কিরকম আসতে পারে, আয় থেকেও একটা আসতে পারে, ব্যয় থেকেও আসতে পারে, অথবা উৎপাদনের যে হচ্ছে যে, এই তিনটেই ইম্পর্টেন্ট বেশি, এই দুটোই ইম্পর্টেন্ট, একটা আয় থেকে আসতে পারে, একটা ব্যয় থেকে আসতে পারে, অথবা উৎপাদন কি টিপি এমপি এপি, এই তিনটে থেকে আসতে পারে, ঠিক আছে, তিনটে থেকে দুইটা আসবেই। ওকে, আচ্ছা ওকে, এখন এগুলো অ্যান্সার সবাই একটু করে ফেললো, বাসায় করে আমাকে জানাবা, সবাই বলো, এই বাসায় করে জানাবা আমাকে, বাসায় করে জানাবা, বলো। আচ্ছা, বাসায় করে জানাইও, আর এখানে টিআর রেখা এমআর রেখাটাও ভালো মতন দেওয়া আছে, করে ফেলবা। ওকে, ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? অ্যান্সারটা করে ফেলো। ওকে, এইটার অ্যান্সারটাও সহজ, যে বলছে একচেটিয়া বাজারের সাথে যে বিক্রয় যেটা, ওটা এখানে বলছে যে একচেটিয়া বাজারে গড় আয় আর প্রান্তিক, এটা কিন্তু পরের ক্লাসে আলোচনা করবো আমরা, বাজার সম্পর্কে কিন্তু পরের ক্লাস, বাজারে যত খুঁটিনাটি বিষয় আছে সব কিন্তু পরের ক্লাসে হবে ইনশাল্লাহ, সুহাসিনী। আচ্ছা ঠিক আছে, ওকে, এই ক্লাস নিয়ে আর কোনো সমস্যা আছে সবার? অবশ্যই সমস্যার সমাধান হয়েছে। ইয়াস আপু, ক্লিয়ার? সব কি সমস্যা হয়েছে, কোনো প্রবলেম আছে তোমাদের? আর কোনো? শেষ, প্রায় শেষ। ওকে, আজকে ক্লাস শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে চলে আসছি। আজকের ক্লাসটা কি ভালো ছিল তোমাদের জন্য, উপকৃতর মতন একটা ক্লাস ছিল? বলো সবাই, একটু আমাকে জানাও যে হ্যাঁ আপু, আজকে ক্লাসটা করার পর আমাদের তৃতীয় অধ্যায়ে আমরা সম্পর্কে জানতে পারছি, এমসি গুলো সলভ করার পর আমি অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, তো এগুলো আমাকে জানাও।
আজ আমার দেখে নাই। ও শ্রাবণী, হ্যাঁ দেখেছি, না সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা যেহেতু নাই, আশা করি আমিও খুশি হলাম যে তোমাদের সমস্যা নাই, সমস্যা শেষ হয়ে গেছে। আচ্ছা নিধিও বলেছে জি আপু হুম অনেক ভালো ছিল। আচ্ছা ঠিক আছে ওকে, আমি বললাম তোমাদেরকে সৃজনশীলগুলো একটু করে ফেলো, ওকে? যদি প্রবলেম থাকে আমাকে একটু কমেন্টে জানাইও অথবা মেনশন দিয়ে দিও, বলো যে আপু একটু সৃজনশীলগুলো প্রবলেম ছিল, এগুলো একটু সলভ করে ফেলো। যেহেতু তোমাদের একটু পরে আইসিটি ক্লাস, সেজন্য আমি এটা একটু শর্ট করছি, তাহলে কিন্তু আমি এটা একটু বাড়াতাম, ওকে? তোমরা তোমাদের ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, আশা করি একটা ভালো কিছু হবে, আশা করি এ প্লাস পাবা। ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করো, ক্লাসে কমেন্ট টমেন্ট বাদ দিয়ে একটু মনোযোগ দিয়ে বসো, ক্লাস করো, বন্ধুদেরকে নিয়ে গ্রুপ স্টাডি করো, সবাই মিলে বসো, কাজ করো, দেখো এই ক্লাসটা কী কী প্রবলেম, কী কী সমস্যা আমি এটা জায়গা বুঝতেছি না, আমি বারবার যেহেতু রেকর্ড থাকে বারবারই কিন্তু ক্লাসটা দেখতে পারো, তো বারবার যেন ক্লাসটা দেখতে হয়, রিপিট ক্লাস বারবার করতে থাকো, দেখবা সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু প্রথম দ্বিতীয় তৃতীয় 3টা অধ্যায় কিন্তু কমপ্লিট, সো 3টা অধ্যায় থেকে অন্তত তোমার 5টা কিন্তু সৃজনশীল কমপ্লিট হয়ে যাওয়ার কথা। যে ধরো আমি 5টা সৃজনশীল কিন্তু পেয়ে গেলাম, হ্যাঁ, আর এমসিকিউ ধরো থাকলো 3টা থেকে অন্তত 15টা, ওকে? আমি সাপোজ ধরলাম 15টা, তুমি কি 15 পাবা না, এই 50 পাবা না, তাহলে কি আমাদের কিন্তু 65 মার্ক আমরা কিন্তু করে ফেলেছি। হ্যাঁ 65 মার্ক কিন্তু আমরা করে ফেলি, এ প্লাস পাবো কে না বলো? অবশ্যই এ প্লাস পাবো, পাবো না বলো? আচ্ছা মিষ্টি বলছে হ্যাঁ অনেক ভালো লাগছে আপনার ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস কবে? কালকে। কালকে হচ্ছে আমার নেক্সট ক্লাস আছে, আমরা 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব মনে হয়, তাহলে আমরা কালকে নেক্সট ক্লাসে দেখা হবে সবার সাথে, 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। 4র্থ অধ্যায় যত রকম সমস্যা আছে, কেউ কিন্তু অলিগোপলি বাজার বুঝে না, কেউ হচ্ছে একচেটিয়া বাজার বুঝে না, কারোর বাজারে অনেক ধরনের প্রবলেম আছে, বাজার নিয়ে খুব প্রবলেম অনেকে, তো এই প্রবলেমগুলো কিন্তু সলভ করব। নেক্সট ক্লাস হচ্ছে রহমান বলেছে নেক্সট ক্লাসটা হচ্ছে যে আগামীকাল, আগামীকাল আমার নেক্সট ক্লাস আছে, কখন? 5টা 50-এ, 5টা 50-এ, ওকে? আচ্ছা ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ, আমি আর দেরি করতেছি না, আল্লাহ হাফেজ, ভালো থেকো। আশা করি তোমরা নেক্সট ক্লাসে মনোযোগ দাও, আইসিটি হবে ইনশাল্লাহ। বাই আপু, বাই দিলাম, ভালো থেকো, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।